আমার হাতে রয়েছে মাধ্যমিক পরীক্ষার অরিজিনাল খাতা। খাতা কিভাবে সাজাতে হবে, কোথায় কি করবে, কোথায় কি করবে না সব বলবো। তার আগে একটা কথা বলি, তোমরা অনেকেই ভাবছো মাধ্যমিক পরীক্ষায় পাশ করা কোনো ব্যাপার নাকি, যা পারি লিখবো, শেষে লিখে দেবো স্যার আমার বাড়ির অবস্থা খারাপ, আপনি আমায় পাশ করিয়ে দিন, নচেত বাবা আমায় বিয়ে দিয়ে দেবে, নচেত আমায় কাজে পাঠিয়ে দেবে, কিংবা আমি পরীক্ষার খাতার মধ্যে একটা 50 টাকা বা 100 টাকার নোট দিয়ে লিখে দেবো স্যার আমায় পাশ করিয়ে দিন। এটা যদি তুমি ভেবে থাকো, তুমি বিপদে পড়বে। আজকের ভিডিওটা একটুও না টেনে সম্পূর্ণটা মনোযোগ দিয়ে দেখো। আমি তোমাকে একে একে সমস্ত বিষয়টা বুঝিয়ে বলছি। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী এই যে উত্তরপত্র, এখানে এই যে নাম, রোল, সাবজেক্ট এগুলো, এবং এই যে উত্তরপত্রের মধ্যে উত্তর বাদ বাকি কোনো কিছু লেখাই কিন্তু নিষিদ্ধ। শুরুতেই বলি, পরীক্ষার উত্তর লেখার সময় অনেকেই আগে প্রশ্ন লেখো তারপর উত্তর লেখো। প্রশ্ন লেখার কোনো দরকার নেই, শুধু উত্তর লিখলেই চলবে। দ্বিতীয় টিপস, পরীক্ষার খাতাতে তোমরা অনেকেই অনেকক্ষণ ধরে স্কেল নিয়ে মার্জিন টানো, দরকার নেই। চারকোনা ভাঁজ করে নিলে চলবে। কেমনভাবে ভাঁজ করবে দেখাবো। এই মাধ্যমিক পরীক্ষার আগে স্যারেরা যখন তোমাদের লাস্ট ক্লাস করাচ্ছেন বা কারোর সঙ্গে বড় গুরুজন দেখা হচ্ছে, তারা তোমাদের একটা করে কলম বা পেন উপহার দিচ্ছেন। তোমার বেশ 4-5টা পেন হয়ে গেছে, তোমার কটা হয়েছে কমেন্টে লিখো। এখন মনে মনে ভাবছো দূর পেন কিনে কি করবো, আমার কাছে অনেক আছে, এই দিয়েই পরীক্ষায় লিখবো। বিপদে পড়বে। এক্ষেত্রে কেন, এক একটা কলমে দেখবে হাতের লেখা এক এক ধরনের হয়। কেউ একটু সরু কালির পেন দিয়ে লিখতে পছন্দ করো, কেউ মোটা। আবার প্রথম দিকে যখন একটা পেন নেবে সেটা দেখবে চলতে চাইবে না। এক্ষেত্রে আমি তাই বলবো, গুরুজনেরা আশীর্বাদ স্বরূপ তোমাকে কলম দিয়েছেন, সেগুলো তাদের আশীর্বাদ মনে করে রেখে দাও। আমরা তো বেসিক্যালি নীল কালির পেন দিয়ে পরীক্ষায় লিখি, যদি কোনো কালো কালির পেন থাকে সেটা রাখো, অসুবিধা নেই। কিন্তু নীল কালির পেনগুলো এমন কলম কেন, যেই ব্র্যান্ডের, যেই কোম্পানির কলম দিয়ে লিখলে তোমার হাতের লেখা ভালো হয়, সেই ব্র্যান্ডের, সেই কালির 10টা পেন কিনে নাও। সেই 10টা পেনের প্রত্যেকটা দিয়ে এই যে 3-4 দিন আছে পরীক্ষার আগে, রোজ 1 থেকে 2 পাতা করে লেখো, যাতে পেনগুলো রানিং থাকে। ভালো ব্র্যান্ডের পেন নেবে, যেটাতে তোমার হাতের লেখা ভালো হয়। পরীক্ষাতে কিন্তু কেউ হোয়াইটনার ব্যবহার করবে না। হোয়াইটনার মানে হচ্ছে সাদা কালি। কোনো ভুল হলো, তুমি ভাবলে এটা সাদা কালি দিয়ে হোয়াইট করে দিই, এটা কিন্তু করবে না। পরীক্ষাতে স্কেচ পেন বা জেল পেন তোমরা ব্যবহার করবে না। এতে কি হয়, তুমি যে পাতায় লিখছো কিছুদিন পরে উল্টো পাতায় তার ছাপ চলে আসে, লেখাটা ভিজে যায়। এজন্য স্কেচ পেন আর জেল পেন সেটা তোমরা অ্যাভয়েড করবে। আর তোমরা প্রত্যেকেই জানো তোমাদের জন্য কোন কোন কালির কলম বৈধ, নীল এবং কালো, এ বাদে অন্য কোনো কালি। অনেকে বলে লাল আর সবুজ লেখা যায় না, আমি তো গোলাপি দিয়ে লিখছি, পিঙ্ক কালার, এগুলো হবে না কিন্তু। মানে লাল বা লাল জাতীয় যে কোনো কালার, পিঙ্ক, কমলা, গাঢ় লাল, হালকা লাল, কোনো লাল চলবে না, সবুজ আকাশি চলবে না, শুধু নীল, ডিপ নীল যেটা আর কি, এই টাইপের রং, বা একটু হালকা নীলও হতে পারে, নীল কালি এবং কালো কালি, এটাই চলবে। এইবার আসি খাতায় ওই যে কথাগুলো বলছিলাম। তুমি যদি অপ্রাসঙ্গিক কিছু লেখো, ধরো লিখলে স্যার আমার বাড়ির অবস্থা খারাপ, স্যার আমার বাবা অসুস্থ, স্যার আমাকে পাশ না করালে আমাকে কাজে পাঠিয়ে দেবে, আমার বিয়ে দিয়ে দেবে, আপনি পাশ করিয়ে দিন, তোমার এই অনুরোধ বাণী শুনে স্যারেরা কিন্তু পাশ করিয়ে দেন না, নাম্বার 1। নাম্বার 2, তুমি যদি খাতার মধ্যে টাকা বুঝে আসো, তোমার কি মনে হয় শিক্ষকেরা মাস গেলে একটা মোটা সাম্মানিক অর্থাৎ মাইনে পান? এবার তোমার ওই 100 টাকা পেয়ে উনি তোমায় নাম্বার বেশি দেবেন? দেবেন তো নাই। উল্টে তোমার খাতা যদি পরীক্ষক বোর্ডের কাছে পাঠান, তাহলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে। এছাড়া তুমি যদি পরীক্ষার খাতাতে গালাগাল, কোনো রাজনৈতিক স্লোগান, উল্টোপাল্টা কথা, উল্টোপাল্টা মানে অশ্লীল ছবি যেগুলো তোমাদের স্কুলের বেঞ্চ টেঞ্চে আঁকা থাকে, ওই সব লেখো, তাহলেও কিন্তু বিপদ আছে। বিপদ কি, তোমার গার্ডিয়ানকে, প্রথমত রেজাল্ট আউটের আগে তোমার গার্ডিয়ান স্কুলে চিঠি দেবে পর্ষদ, তোমার গার্ডিয়ানকে পর্ষদ অফিসে ডাকবে, সেখানে তুমুল অপমান করবে এবং তোমার অপরাধের আর কি, কতটা অপরাধ করেছো সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে। হয়তো এই বছর মাধ্যমিকের রেজাল্ট বের করবে না, হয়তো 2 বছরের জন্য তোমাকে সাসপেন্ড করে দেবে, যে 2 বছর তুমি মাধ্যমিকই দিতে পারবে না। এ ধরনের পদক্ষেপ কিন্তু নেওয়া হতে পারে। আর একটা জিনিস আমি বলবো, এটা কোথাও বারণ নেই, তবে এটা আমি বারণ করছি।
তোমরা অনেকেই উত্তর লেখার শুরুতে একটা ওং লেখো, কেউ হরে কৃষ্ণ, কেউ জয় শ্রীরাম, কেউ 786 যেটা মুসলিম ভাইরা আর কি তাদের একটা পবিত্র সংখ্যা বলে মানে, কেউ ক্রুশ আঁকো। এটা করবে না। ধর্ম বা আমরা যে ভগবান যে ঈশ্বরকে ভালোবাসি সে অন্তরে থাকুক, খাতায় যেন না থাকে। কেন? খাতায় লেখা কি অপরাধ? অপরাধ নয়। ধরো কথার কথা, আজকাল চারিদিকে কি চলছে তোমরা দেখেছো, সব মানুষ তো সমান নন। তুমি ধরো লিখেছো কথার কথা জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রীরাম, যিনি কট্টর ধরো অন্য ধর্মের একজন, তিনি খাতা দেখতে গিয়ে ভাবছেন ও এই লিখেছে, দাঁড়া দেখাচ্ছি। বা তুমি 786 লিখেছো, মুসলিমদের কাছে একটা পবিত্র সংখ্যা, কোনো এক কট্টর স্যার দেখে বলছে ও এ মুসলমান, দাঁড়া একে নাম্বার দেব। তাই এই ভাবনাটা যেন না আসে। এটা সব স্যাররা ভাববেন আমি মোটেও বলছি না, এটা হয়তো 10 জন না 100 জনের মধ্যে 2 জন স্যার এমন ভাববেন, কিন্তু ওই 2 জনের কাছেই যে তোমার খাতা যাবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তাই ঈশ্বরকে স্মরণ করো, বা তুমি যাকে আর কি বিশ্বাস করো, মনে মনে যাকে ভালোবাসো, যিনি তোমার উপাস্য, তাকে অন্তরে স্মরণ করো, অন্তর থেকে তাকে কৃতজ্ঞতা জানাও, তার প্রতি শ্রদ্ধা জানাও। পরীক্ষার খাতাতে এগুলো লেখার দরকার নেই। বোঝা গেল? এবার খাতা কেমন হয়, কোথায় কি লিখতে হয়, কেমনভাবে কি দাগ টানবে, সব কিছু আমি তোমাকে একের পর এক দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের মাধ্যমিক পরীক্ষার খাতা এই রকমই হবে, এতদিন পর্যন্ত এই রকম ছিল। এবার এই যে এই জায়গাগুলো একটু চেঞ্জ হতে পারে, তবে আমি বলে দিই কোথায় কি ফিল করতে হয়। তোমার সাবজেক্টের নাম, রোল এবং নাম্বারটা আলাদা, রেজিস্ট্রেশন নাম্বার, আর কোন ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিচ্ছ। এখানে সবাই বেঙ্গলি বা বাংলাই সাধারণত লিখবে। আমাদের ভিডিও যারা দেখো তারা ম্যাক্সিমাম বাংলা মাধ্যম, কেউ কেউ হিন্দি ইংরেজিতেও আছো, তারা তাদের ল্যাঙ্গুয়েজটা লিখবে। সেন্টার কোড, এটা তোমরা যখন পরীক্ষা দেবে, যে রুমে পরীক্ষা দেবে সেখানকার স্যারেরা বলে দেবেন সেন্টার কোড কত হবে। এখানে ইনভিজিলেটারের সিগনেচারের জায়গা, এটা তোমাদের নয়। এবার যেটা জানা যাচ্ছে ইনভিজিলেটাররা একদম খাতার শেষ পাতাতে, যেখানে তুমি লেখা শেষ করবে সেখানে সই করে দেবেন। এতদিন এটা উপরে থাকতো, এবার থেকে বলা হয়েছে এই যে ধরো খাতার তোমার লেখা এই যে শেষ হলো, এখানে স্যাররা এই যে ধরো আমি একটা সই এরকম করে সই করে ডেট বসিয়ে দেবেন। এখানে কি লিখতে হবে, যখন তুমি লুজ নেবে, লুজ শিট, ধরো এই যে তুমি এটা লেখা শেষ, এটা কথার কথা একটা লুজ নিলে, তাহলে তুমি এখানে 1 লিখবে। ঠিক আছে, এরকম ধরো 1 লিখলে। আবার দ্বিতীয় লুজ নিলে +1 লিখবে, তৃতীয় লুজ নিলে +1 লিখবে। ইজিকল টু যখন বাঁধবে তখন দেখে নেবে কটা হয়েছে, 3টে, এখানে 3 লিখে দেবে। এটা লিখতে হবে এই জায়গাতে 1 + 1 + 1 যতগুলো নেবে ইজিকল টু করে দেবে। এই জায়গাটা মনে রাখবে। এবার লুজ যেটা ধরো নিলে, লুজের ওপর যা যা তথ্য থাকবে সেটা ফিল করবে। প্রথম যে লুজটা নিলে কর্নারে 1 লিখে রাখো। আবার ধরো দ্বিতীয় একটা লুজ নিলে সেটার কর্নারে 2 লিখে রাখো। কেন? যখন ধরো তোমার পরীক্ষার একদম লাস্ট বেল বাজবে তখন তুমি তড়িঘড়ি করে কোনটা আগে কোনটা পরে ভুলে যাবে, তখন তুমি দেখে নেবে এটা 1 নাম্বার লুজ, এটা পেছনে দেবো, তারপর এটা 2 নাম্বার লুজ, এটা তার পেছনে যাবে, এটা 3 নাম্বার লুজ, এটা তার পেছনে যাবে, তারপর তুমি বেঁধে ফেলতে পারবে। মনে রাখবে, পরীক্ষার খাতাতে কিন্তু তোমরা হোয়াইটনার মানে সাদা কালি, যেটা দিয়ে ধরো কোনো ভুল হলে আমরা এরকম সাদা করে দিই, ওটা ব্যবহার করতে পারবে না। পরীক্ষার খাতাতে তোমরা কিন্তু কোনো রকম স্টাপেল অর্থাৎ পিন করে দেওয়া, এরকম পিন করে দিতে পারবে না, তোমাকে সুতো দিয়েই বাঁধতে হবে। স্কেচ পেন বা যেটা তোমাদের বলে হচ্ছে ওই জল কালি মানে হচ্ছে জেল কালি, স্কেচ পেন এবং জেল কালি এই দুটো ব্যবহার না করা ভালো। এই দুটো ব্যবহার করবে না, লাল সবুজ কালি তো করবেই না। তো এই গেল। এই নিচে যা সিগনেচারের জায়গা এগুলো কোনোটাই তোমাদের না, কোনো কিছু এখানে তোমাদের লেখা লাগবে না। জাস্ট তোমরা মনে রাখবে আর একটা জিনিস, এখানে 2000, এখানে তোমরা 26 লিখবে। সাবজেক্ট, নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিচ্ছ, সেন্টার কোড, কতগুলো লুজ নিয়েছো, এই কটা তোমাদের ফিল আপ করতে হবে। এবার প্রশ্ন, স্যার মার্জিনটা কি করে টানবো? অনেকেই তোমাদের বলছেন মার্জিন টানো। এবার তুমি হয়তো মার্জিন টানতে টানতে স্কেল নিয়ে টাইম নষ্ট হবে, দরকার নেই। জাস্ট খাতাটা নাও, আমি শিখিয়ে দিচ্ছি। চওড়া মার্জিন টানো, ভাঁজ করে নাও। হলো, ওপর দিকটা খানিকটা ভাঁজ করো, করলে এই রকম, এই পাশটা অল্প ভাঁজ করলে, নিচটা অল্প ভাঁজ করলে, দেখো খাতা ছোট হয়ে গেল। তুই বলে স্যার খাতা তো ছোট হয়ে যাচ্ছে। আরে বোর্ড যত ইচ্ছা তোমাকে, এই যে নিচটা এরকম ভাঁজ করলে বোর্ড যত ইচ্ছা তোমাকে পেজ দেবে, তাই খাতা ছোট করো, বরঞ্চ তাতে আরও খাতা ভরা ভরা মনে হবে।
পেজ আরও ভালো হবে। এইভাবে তুমি মার্জিন মনে মনে টেনে নিলে, এই যে দেখো দাগ পড়ে গেল। এবার এখানে দাগ নাম্বার দিয়ে যেমন উত্তর লেখো লিখবে। একটা প্রশ্ন, ধরো এখানে গিয়ে একটা শব্দ, আমি একটা পেজ নষ্ট করা আছে, এই যে ধরো তুমি কথার কথা এখানে লিখছো পরি, এবার বারটা কি করবে দেখতে পাচ্ছ এখানে হয়ে যাবে, তাহলে ছোট করে লিখে দাও, ভাজের ওপারে গেলেও অসুবিধে নেই। কিন্তু যদি দেখা যাচ্ছে এরকম পো রি বার, তাহলে এতটা হচ্ছে না, তখন এখানে না লিখে এই পাশে লিখতে হয়। এই জিনিসটা একটু মনে রাখবে। মানে এই যে আমি ভাঁজটা দিলাম, এখানে যে লেখা যাবে না তেমন নয়, যদি একটা দুটো অক্ষর থাকে লিখে দিতে পারো। আবার যখন উল্টো দিকের পৃষ্ঠা উল্টাবে, এই দিকের পৃষ্ঠা, তখন এই দিকে একটা ভাঁজ দিয়ে নেবে, চওড়া করে একটা সহজ করে ভাঁজ দিয়ে নেবে। এই ভাঁজটাই হবে তোমার মার্জিন। আলাদা করে পেন দিয়ে মার্জিন টানার কোনো দরকার নেই। এবার আমি তোমাদের দেখাবো যে কেমনভাবে তুমি উত্তর এমসিকিউ এ লিখবে। ধরো এই যে আমি একটা গতবারের এবিটি এর টেস্ট পেপারের প্রশ্ন দেখাচ্ছি। তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তাকে ছোট মামা, ছোট মেশো, পত্রিকার সম্পাদক, ছোট মাসি। তাহলে এটা বলেছিল ছোট মেশো বা লেখক মেশো। খ, এটা কত দাগ ছিল? 1.1 দাগ। তুমি যখন খাতায় উত্তর শুরু করবে তখন এরকম লিখবে। 1 দাগ প্রথমে দিলে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এটা লাল কালি দিয়ে দেখাচ্ছি, লাল কালিতে তো নয়। 1 দাগ হলো, এবার 1.1 দাগ দিলে উত্তর কি হবে? এখানে প্রশ্ন কি ছিল? তো তোমার কি এটা লেখা লাগবে তোমার গল্প তো দিব্যি হয়েছে? না, এটা লেখার দরকারই নেই, জাস্ট উত্তরটা লিখো। উত্তর লেখার আগে উত্তরের অপশান খ দাগ কি ছিল? ছোট মেশো। এই যে উত্তরটা কমপ্লিট। মনে রাখবে এমসিকিউ খাতার এক জায়গাতে লিখবে, এসে কিউ এক জায়গাতে লিখবে। ধরো তুমি 1.2 উত্তর লিখেছো, সব লিখেছো, 1.4টা পাচ্ছ না, 1.5ও পারবে। এমসিকিউ যেটা পারবে না সেটা ফাঁকা রেখে দাও, যখন মনে পড়বে এই জায়গাতেই বসাবে। তোমাদের যে কটা এমসিকিউ আছে পরপর দাগ নাম্বার দিয়ে প্রথম পাতাতে তোমরা সেটা লেখো, যেটা পারলে ভালো, যেটা পারলে না পরে মনে করে ফাঁকা জায়গাতে লিখবে। এরম করবে না এখানে কটা এমসিকিউ লিখলে আবার পরের পাতাতে গিয়ে কটা এমসিকিউ লিখলে, এমন নয়। এমসিকিউ এসএ কিউগুলো একই জায়গাতে তোমরা লিখবে। এটা গেল। এইভাবে খাতাটা হয়। আমি তোমাকে একটা খাতা দেখালে বুঝতে পারবে। এই দেখো, যেমন এখানে 1 দাগ দিয়েছে, তা এই যে 1 দাগ দেওয়া, তারপর 1.1 দাগ দিয়ে উত্তর লেখা, সঠিক হলে এগুলো রাইট পাবে। ঠিক আছে, এইবার তোমাকে একটা জিনিস আমি বলে দিই, খাতাতে আমি ত্রুটি দেখাই। এই যে ধরো একটা উত্তর 4 নাম্বার প্রশ্নের উত্তর লিখেছো, 4.1 দাগ, একটা বড় প্রশ্ন। এটা কিন্তু আমি 1-এর প্রশ্নের জন্য বা বলছি না, 3-এর প্রশ্নের জন্যও বলছি না, 5-এর বড় প্রশ্ন যখন এইটুকু ফাঁকা, অল্প ফাঁকা আছে, এখানে না লিখে একবারে পরের পৃষ্ঠা থেকে শুরু করো, একদম ওপর থেকে শুরু করো, ফ্রেশ যেমন হয়। যদি দেখা যেত এইটুকু কি ফাঁকা থাকবে স্যার নিচে, হ্যাঁ ফাঁকা থাকুক, অসুবিধে নেই। যদি দেখা যায় এবার এখানে যদি এটা যদি শর্ট হতো, এখানে শর্ট তুমি লিখে দিতে পারতে, কিন্তু যখন এই জায়গাতে একটু ফাঁকা আছে, যদি এতটা ফাঁকা থাকতো, যদি কথার কথা এই দেখো পুরো খাতাটা অর্ধেকটা ফাঁকা রয়ে গেছে, এখানে একটা উত্তর শেষ হয়েছে, তাহলে আমি বলতাম এখান থেকে একটা 5 শুরু করে দাও, অসুবিধা নেই। কিন্তু নিচের দিকে অল্প একটু থাকলে এখান থেকে বড় প্রশ্ন শুরু করবে না। তোমাকে আরও একটা জিনিস দেখিয়ে দিই। এই যে রচনা, দেখো আমার এই স্টুডেন্টটি ভুল করেছে, এখানে কিন্তু দাগ নাম্বার দেয়নি, দাগ নাম্বার দেবে। রচনার পরে এই সিম্বলটা দেওয়ার দরকার নেই, রচনার নামটা লিখে এই যে কোটেশনটা দিয়েছে এটা এখনই না, একটু নিচের থেকে এরম জায়গা থেকে লেখাটা শুরু করো, অর্থাৎ 2 আঙুল ফাঁকা রাখো, তাহলে খাতাটা আরও সুন্দর লাগবে। কেমন? এখানেও করেনি, ধরো একটা বড় প্রশ্ন শেষ হলো, এটা শুধুমাত্র 5-এর প্রশ্নের ক্ষেত্রে করবে, বা যে সাবজেক্টে যেটা বড়, যেমন ইতিহাসে 8-এর প্রশ্ন আছে, বাংলাতে রচনা আছে, ইংলিশে রাইটিং আছে, তার শেষে একটা এন্ডিং লাইন, এইটা টেনে দেবে, মানে এখানে উত্তরটা শেষ, স্যার কিন্তু বুঝতে পারবেন। এই হলো, এইভাবে তোমরা লিখবে। আর একটা জিনিস এই খাতাতে আমি বলি, এই যে যেমন এটা ঠিক করেছে, 5 দাগ এখানে লিখেছে, কিন্তু দেখা গেল এই জায়গাতে একটু ফাঁকা, এখান থেকে বড় প্রশ্ন শুরু করবে না। আরেকটা, ধরো কথার কথা লিখতে লিখতে পরের পাতায় যেতে হচ্ছে, কি করবে? এখানে PTO এটা লিখে দেবে,
এটা সব পাতাতে লিখবে না, অনেক স্টুডেন্ট সব পাতাতে লেখে, তা নয়। যে উত্তরটা ধরো এই দিকে তোমার বাঁ হাত যেখানে পড়ছে সেইখানে শেষ হয়নি, বা যেই উত্তরটা তোমার ডান হাত যেখানে এখানে শেষ হয়নি, তখন তুমি বলছো যে আপনি পরেরটায় উল্টে দেখুন, আরেকটু উত্তর আছে, টার্ন ওভার করুন, এটাকে উল্টে দেখুন, এখানে লিখবে। এটা সব পাতাতে লিখবে না। অনেকে এই যে যেমন এটা একটা জিনিস খুব বাজে হয়েছে, দেখো উত্তরগুলো পুরো গায়ে গায়ে হয়ে গেছে, এটা হবে না। এই যে 2.1 দাগ, এরপরে একটু ফাঁকা যাবে, এক লাইন মতো ফাঁকা রাখো, 2.2 দাও, মানে যাতে ফাঁকা ফাঁকা থাকে। দেখো এখানে সব শর্টগুলো ঘিজিমিজি করে পরপর পরপর কিন্তু রয়েছে, এরম করবে না, একটু ফাঁকা ফাঁকা লিখবে। তারপর ব্যাকরণের ক্ষেত্রে কোনো কোনো জায়গাতে আন্ডারলাইনের প্রয়োজন হয়, সেগুলো আন্ডারলাইন করবে। যেমন ধরো একটি ব্যতিহার কর্তার উদাহরণ দাও, এটা লেখার দরকার নেই, তুমি জাস্ট এই উদাহরণটা লেখো, রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজায় রাজায় নিচে দাগ দিয়ে এখানে লিখে দাও ব্যতিহার কর্তা, এতেও হবে, এভাবে করে দিলেও হয়। এইভাবে মোটামুটি তোমাদের উত্তর লিখতে হবে। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এই যে যেমন একটা প্রশ্নের দুটো ভাগ ছিল, প্রথম অংশের জন্য 1 + 2 2, তাহলে 1-এর জন্য এখানে একটা সিম্বল, আর দ্বিতীয় পার্ট শুরুর আগে আর একটা সিম্বল। মনে রাখবে অনেকে এই সিম্বলটা কীরকম দিতে পারো, তুমি এরকম একটা চারকোনা কেটে দিতে পারো, তুমি এরকমও একটা সিম্বল দিতে পারো, তুমি এরকম সিম্বল দিতে পারো, এরকম সিম্বলও দিতে পারো। এর মধ্যে যে কোনো একটা সিম্বল দেবে প্রথম পার্টের উত্তরে, আর একটা সিম্বল দেবে দ্বিতীয় পার্টের উত্তরে। মনে রাখবে এটা তোমরা অনেকে বিনা কারণে দাও, এটা বিনা কারণে দেবে না। যে প্রশ্নের নাম্বার বিভাজিত, অর্থাৎ 2 + 3, 1 + 2 বা 2 + 1 + 2 এরকম, সেই প্রশ্নে একটা প্রশ্নে যতগুলো নাম্বার আছে তত জায়গাতে এটা দেবে। ধরো কাল লেখা কোথা থেকে নেওয়া, এটা লিখেছ। এবার বলেছে এখানে চিল শকুন কিসের প্রতীক, এই উক্তির তাৎপর্য, মানে এই প্রশ্নটা ছিল মাথায় কত চিল বা শকুন, ওই শকুন বা চিল, এখানে শকুন চিল কিসের প্রতিনিধি বা কিসের প্রতীক, এই উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো 1 + 2। তাহলে 1-এর অংশের জন্য একটা বুলেট চিহ্ন হলো, এবার তারপর পরের পার্টের জন্য আর একটা বুলেট চিহ্ন। এইভাবে তোমাকে কিন্তু উত্তর লিখতে হবে। খাতার মধ্যে এসএ কিউগুলো মানে শর্ট কোশ্চেনগুলো আর এমসিকিউগুলো মোটেই ছড়িয়ে ছিটিয়ে লিখবে না, যেটা মানে ছড়িয়ে ছিটিয়ে একেবারেই লেখা চলবে না, যেখানে যেটা আছে সেখানেই সেটা লেখার চেষ্টা করবে। এসে কেউ না পারলে সেই জায়গাটা 2-3 আঙুল ফাঁকা রেখে দাও, পরে মনে পড়লে ওই জায়গাতেই লিখবে। বড় প্রশ্ন সে তুমি একটু আগে পিছু করে লিখতে পারো, তাতে চলবে। এইভাবে আর কি তোমাকে খাতাটা কিন্তু পরীক্ষার সাজাতে হবে। আমি একটা স্যাম্পেল খাতা আর কি তোমাকে দেখালাম, এই যে এখানে আমি আগে ছাত্রদের বুঝিয়েছিলাম। এই যে একটা জিনিস আরও দেখাই, ধরো লিখতে লিখতে তোমার মনে পড়লো, ধরো কথার কথা তুমি এটা লেখোনি, বিশিষ্ট মানিক বন্দ্যোপাধ্যায়, এই রে বিশিষ্ট সাহিত্যিক হবে, এখন কি করব, ছোট্ট করে এই সিম্বল দিয়ে উপরে লিখে দাও, এইভাবে। বোঝা গেল? এতে কি হবে, তাহলে স্যার বুঝতে পারবেন যে তুমি বিষয়টা জানো, এখানে ভুলে গেছো, এই সিম্বলটা দিয়েছো। আর একটা জিনিস, কাটাকুটি, কাটাকুটি কেমনভাবে করবে তুমি হয়তো মনে মনে, আমি একটা জিনিস দেখালাম, ধরো আমি একটা লেখা দেখাচ্ছি, এই যে অনেকগুলো কাটা দেওয়া, এটা কিন্তু হবে না। ধরো তুমি এরকম লিখলে সুসময়, এই না না, এটা সুসময় হবে না, আমি এরকম এরকম করে দিলাম, এটা চলবে না। জাস্ট 1 দাগে কাটো, 1 দাগ কাটা, এভাবেও দরকার নেই, জাস্ট একটা দাগে কাটা, এটা তোমার খাতাকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমার মনে হয় এই তথ্য জানাটা তোমাদের যেমন গুরুত্বপূর্ণ ছিল, আমার জানানোটাও গুরুত্বপূর্ণ ছিল। তাই যাতে সবাই এটা জানতে পারে, এটা সবাইকে জানিয়ে দিও। আর হ্যাঁ, এই যে ছিদ্র থাকে এখানে, এরকম লুজ আসলেই, যে আমার কাছে একটা খাতা আছে, বাঁধতে হয়, এই বাঁধাটা কিন্তু বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। অনেকেই ঠিকমতো বাঁধতে পারো না, খাতা খুলে যায়, সমস্যা হয়, ছিঁড়ে যায়, হয়তো পরে খাতা পাওয়া যায়, কিন্তু এই ঝামেলায় যাবে না। কেমন? সবার পরীক্ষা ভালো হবে। আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয়ের স্যারেরা যারা সাজেশন দিচ্ছেন, আমরা সেগুলো পোস্ট করছি। যে সাবজেক্টের টিচারেরা এখনও সাজেশন দেননি, সেই সাবজেক্ট আমরা পোস্ট করতে পারিনি। মনে রাখবে, আমি সুদীপ্ত শিকদার বা তোমাদের সম্রাট স্যার ব্যক্তিগতভাবে বাংলা পড়াই, বাংলা সাজেশন আমি দিয়ে দিয়েছি। অন্য সাবজেক্টের টিচারদের কাছ থেকে অন্য সাবজেক্টের সাজেশন নিয়ে তারপর আর কি আমি সেটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সবার মাধ্যমিক পরীক্ষা ভীষণ ভালো হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটা শেষ করলাম।